আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার 6-এ ছিলাম। আজকে আমরা 6.3.1 এর অ্যাক্টিভিটির কাজগুলো করব। এখানে যে নির্দেশনাটা আছে সেটা আমরা দেখে নিই। Now read the note below and explore the techniques for writing a compare and contrast text. নিচের নোটটি পড়ো এবং কম্পেয়ার এবং কন্ট্রাস্ট সম্পর্কে যে টেক্সটে লেখার কৌশলগুলো আছে সেগুলো সম্পর্কে জানো। লেটার পরবর্তীতে চেক ইওর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নোট বাই ডুইং দ্য অ্যাক্টিভিটিস ইট ফলোস। এখানে যে কাজগুলো দেওয়া আছে সেটা করে তোমরা কি বুঝেছো সেটি যাচাই করবে। মূলত তোমাদের ফার্স্টে একটু ক্লিয়ার করি যে নোটটা কি আছে আমাদের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। দুটোই কিন্তু তুলনা অ্যাকচুয়ালি, কিন্তু কম্পেয়ার হচ্ছে একই জিনিসের মধ্যে তুলনা, আর কন্ট্রাস্ট হচ্ছে সেটা হচ্ছে ভিন্নতা নিয়ে তুলনা করা। চলো আমরা বিস্তারিত এসেটা পড়ি, তাহলে বুঝতে পারবো যে আমরা কি এখানে শিখবো আর আমাদের কাজটি কি আছে। Compare and contrast essay is a common type of academic essay writing topic. শিক্ষাভিত্তিক রচনা লেখার একটি পরিচিত কৌশল বা ধরন হচ্ছে তুলনা এবং সাদৃশ্য বা বৈসাদৃশ্য। এখানে কম্পেয়ার বলতে তুমি তুলনা বলতে পারো বা সাদৃশ্য বা মিল বলতে পারো, এবং কন্ট্রাস্ট বলতে তোমার অমিল বা বৈসাদৃশ্য বলতে পারো। সো আমরা মিল এবং অমিল এই বাংলাটাই গ্রহণ করব। Compare refers to exploring similarities between subjects. তুলনাটা হচ্ছে, মিলটা হচ্ছে দুটো বিষয়ের মধ্যে কি কি সিমিলারিটিস আছে বা মিল আছে সেগুলো অনুসন্ধান করা। While contrast means to look at their differences. আর যেখানে কন্ট্রাস্ট বলতে বা বৈসাদৃশ্য বলতে বোঝায় তাদের মধ্যে অমিলগুলো বা পার্থক্যগুলো কি আছে সেগুলো খুঁজে বের করা। A compare and contrast essay explores the similarities and differences between two subjects to have some deeper insight into the two. আর দুটো বিষয়ের মধ্যে মিল এবং অমিলগুলো খুঁজে ওই সাবজেক্টগুলোর মধ্যে আরো গভীরভাবে অন্তর্দৃষ্টি দেওয়ার জন্যই মূলত মিল এবং অমিল এই এসেটি বা রচনাটি অনুসন্ধান করা হয়। In a compare and contrast essay, একটি মিল এবং অমিল রচনায় we either compare the two subjects, আমরা দুটো সাবজেক্টের মধ্যে মিল করতে পারি বা তুলনা করতে পারি, আর contrast them, তাদের মাঝে আমরা অমিল খুঁজে বের করতে পারি, or sometimes do both, এবং অনেক সময় দেখা যায় যে আমরা এই দুটোই করতে পারি, মিলও খুঁজতে পারি অমিলও খুঁজতে পারি। The subjects we compare in the essay are usually in the same category. যেটাতে আমরা একই বিষয়টা তুলনা করি এটা মূলত হচ্ছে একই রকম ক্যাটাগরি বা বৈশিষ্ট্য থাকে। Although they have their differences, যদিও তাদের মাঝে কিছু পার্থক্য আছে। ফর এক্সাম্পল, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি we can write an essay comparing two books. আমরা দুটো বইয়ের মধ্যে মিল খোঁজার জন্য লিখতে পারি একটি রচনা, or contrasting them, or can do both to get a clear understanding of them, এবং তাদের সম্পর্কে আরো পরিষ্কার বোঝার জন্য আমরা দুটোই করতে পারি, তাদের মাঝে আমরা তুলনা করতে পারি এবং তাদের মাঝে আমরা অমিলগুলোও বের করতে পারি। আর লাইকওয়াইজ ইট ক্যান বি টু মুভিজ, যেমন এটাও হতে পারে তোমার দুটো মুভি বা ছবির ভিতরে, টু সিটিজ, দুটো শহরের ভিতরে, অ্যান্ড টু স্কুলস, এবং দুটো বিদ্যালয়ের ভিতরে। When we write a compare and contrast essay, যখন আমরা একটি মিল এবং অমিল বিষয়ক রচনা লিখি, we try to make connections between the two subjects, আমরা দুটো বিষয়ের মধ্যে সংযোগ তৈরি করার চেষ্টা করি। That are not obvious, সেগুলো স্পষ্ট নয়, but illustrate the subtle, কিন্তু সেগুলোর বর্ণনা হয় খুব সূক্ষ্ম, সাবটেল মানে খুব সূক্ষ্ম, সারপ্রাইজিং হতে পারে আশ্চর্যজনক, or unexpected similarities and dissimilarities between the subjects, এই দুটো সাবজেক্টের মধ্যে এর মিল অথবা অমিলগুলো অপ্রত্যাশিতভাবে সেটা আসতে পারে। So to write a compare and contrast essay, সুতরাং একটি অমিল এবং মিল সম্পর্কে রচনা লিখতে you need to use your observations, তোমার প্রয়োজন তোমার পর্যবেক্ষণটাকে ব্যবহার করা, and analytical skills to pay close attention to the issues, এবং এই বিষয়ে গভীরভাবে তোমাকে
তোমার যে বিশ্লেষণাত্মক ক্ষমতা আছে বা দক্ষতা আছে সেগুলোতে তোমাকে মনোযোগ দিতে হবে। Analyze the information and make meaningful arguments about the issues to compare them. এবং তাদের বিষয়গুলোর মধ্যে যে তুলনীয় বিষয় আছে এটিকে এই যুক্তিগুলোকে আরো অর্থপূর্ণ তৈরি করে এবং তথ্যগুলোকে বিশ্লেষণ করে। সুতরাং নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসেটা কি। এটা হলো মিল খুঁজে বের করা, অমিল খুঁজে বের করা, এবং কিছু কিছু সময় আছে যে দুটোই আমাদের খুঁজে বের করতে হয় একটা বিষয় সম্পর্কে গভীরভাবে জানতে হলে। There are a couple of ways to write a compare and contrast essay. একটি মিল এবং অমিল সম্পর্কিত রচনা লেখার কিছু নিয়ম আছে বা কিছু উপায় আছে। Here we will learn about the popular tools. এখানে আমরা দুটি জনপ্রিয় যে উপায় সেটি শিখব। One is the block structure and the other is the point by point structure. একটা হচ্ছে block structure এবং অন্যটি হচ্ছে point by point structure. The block structure. The block structure is a little bit easier to write than the point by point method. Point by point পদ্ধতির চেয়ে ব্লক স্ট্রাকচারটা একটু সহজতর মনে হতে পারে লেখার ক্ষেত্রে। This structure includes an introduction, আর এই গঠনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সূচনা বা ভূমিকা, two body paragraphs, দুটি বডি অনুচ্ছেদ, and a conclusion, এবং একটি উপসংহার থাকে। সো ব্লক স্ট্রাকচারে কি কি থাকবে এগুলো তোমরা খুব ভালো করে নোট করে রাখবে, কেননা এই নিচের স্টেপে কিন্তু আমাদের কাজ আছে যে ব্লক স্টারে কি কি থাকে, পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে কি কি থাকে সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু প্রশ্ন অ্যান্সার আছে, আর অনেকগুলো কাজ আছে। সো এখানে আমাদের কয়টা থাকবে? তিনটা। ইন্ট্রোডাকশন থাকবে, টু বডি প্যারাগ্রাফস থাকবে এবং একটি কনক্লুশন থাকবে। The first body paragraph talks about various features of one subject. প্রথম বডি প্যারাগ্রাফটা একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবে। ফিচার্স মানে বৈশিষ্ট্য। And the second body paragraph discusses the similar features of another subject. এবং দ্বিতীয় যে অনুচ্ছেদটি আছে সেটি অন্য একটা বিষয় সম্পর্কে যে মিলগুলো আছে সেগুলো আলোচনা করবে। সো ইন দ্য ব্লক স্ট্রাকচার, সুতরাং একটি ব্লক স্ট্রাকচারে each paragraph focuses on one separate thing. প্রত্যেকটা প্যারাগ্রাফে একটি আলাদা আলাদা বৈশিষ্ট্যর কথা বলা হয় বা ফোকাস করা হয়, গুরুত্ব দেওয়া হয়। And all together, এবং সব ক্ষেত্রে we have 4 paragraphs. তুমি 4টা অনুচ্ছেদ পাবে। সো ব্লক স্ট্রাকচারে তুমি কয়টা অনুচ্ছেদ পাবে? সব মিলায়ে 4টা প্যারাগ্রাফ থাকবে। The point by point structure. This structure gives the readers more detail about the subject and that are compared. যে বিষয়টা তুলনা করা হয় সেই বিষয়গুলোকে এই গাঠনিকভাবে লেখকদের বা পাঠকদের কিন্তু একটু আরো ভেতরে বা বিস্তারিত জানার সুযোগ থাকে, ডিটেইলসে বলা থাকে। And readers may find it more interesting than the block method. এবং পাঠকদের কাছে মনে হতে পারে যে ব্লক মেথডের চেয়ে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটা একটু মজাদার বা আনন্দের। This method is a bit different from the block method. এই মেথডটি বা এই পদ্ধতিটি ব্লক মেথডের চেয়ে একটু আলাদা। As যেমন in this method, এই পদ্ধতিতে you will get more than 2 paragraphs in the body. তুমি দুটোর বেশি অনুচ্ছেদ পাবে। Each body paragraph talks about one point of comparison. আর এই প্রত্যেকটি যে অনুচ্ছেদ থাকবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট তুলনীয় বিষয় নিয়ে কথা বলা হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, if the first paragraph talks about one point of comparison, আর যদি প্রথম অনুচ্ছেদে একটি বিষয়ের তুলনা নিয়ে কথা বলা হয়, the second paragraph will focus on a different point of comparison. তাহলে যে দ্বিতীয় প্যারাগ্রাফটি আছে বা অনুচ্ছেদটি আছে সেটি কিন্তু আরেকটি তুলনা নিয়ে কথা বলবে, সেটি কিন্তু বিস্তারিত ডিটেইলস। Now let's explore how to brainstorm some similarities and differences between the two subjects to write a compare and contrast essay. তো চলো এখন আমরা আমাদের ব্রেনটাকে খাটাই বা কাজে লাগাই, চিন্তা করি যে মিল এবং অমিল খোঁজার ক্ষেত্রে দুটো বিষয়ের একটি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট রচনা লেখার ক্ষেত্রে। Let's look at a simple example of compare and contrast essay from activity 6.1.1. এখন 6.1.1 এ আমাদের
যে অ্যাক্টিভিটিটি ছিল সেখানে তোমাকে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে সম্পর্কে উদাহরণের জন্য আমরা সেখানে যাব, মানে সেই অ্যাক্টিভিটি আমরা করব। নিশ্চয়ই তোমাদের মনে আছে 6.1.1 আমরা শিখেছিলাম কি, দ্যাট ইজ হুইচ ট্রান্সপোর্টেশন রেল অর বাস ইউ উইল চুজ ফর দ্য জার্নি। তুমি ভ্রমণের জন্য বাস অথবা ট্রেন কোনটি পছন্দ করবে? নিশ্চয় তোমাদের মনে আছে আমরা করেছিলাম যে তুমি ভ্রমণ করতে চাও, তার জন্য তুমি বাসে যাবে নাকি ট্রেনে যাবে, কোনটি পছন্দ করবে, এই অ্যাক্টিভিটি ছিল। তোমরা সেখান থেকে একটু দেখে আসবে। টু রাইট দ্য এসে, এই এসেটি লিখতে দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু ইজ টু গ্র্যাব আ পিচ অফ পেপার। প্রথমেই তোমাকে কিছু কাগজ নেওয়া উচিত বা নিতে হবে, অ্যান্ড মেক আ লিস্ট উইথ 2 কলামস, এবং তুমি দুটো কলাম করবে, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস। একটা হচ্ছে মিল থাকবে এবং অন্যটা হচ্ছে অমিল থাকবে বা পার্থক্য থাকবে। দেন তারপর জট ডাউন দ্য কি থিংস ফার্স্ট, এবং প্রথমেই সবগুলো তুমি যে মেন পয়েন্ট আছে লিখে নেবে, এখানে জট ডাউন মানে লিখে ফেলা। দেন দ্য মোস্ট স্ট্রাইকিং ওয়ান্স, তারপরে তুমি লিখবে যে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, হেয়ার এখানে। ইউ ক্যান অলসো ইউজ আ ভেন ডায়াগ্রাম, তুমি এখানে ভেন ডায়াগ্রাম ব্যবহার করতে পারো। হ্যাঁ, ভেন ডায়াগ্রামটা কি আমি নিচে তোমাদের ব্যাখ্যা সহ বুঝিয়ে দেব, এখন আমি জাস্ট বাংলা করে দিচ্ছি যে একটা ভেন ডায়াগ্রাম তুমি ব্যবহার করবে টু সার্কেলস দ্যাট ওভারল্যাপ, যেখানে দুটো বৃত্তের মাঝে আবৃত্ত থাকে। নাও এখন ইন দ্য সেকশন হোয়ার ইট ওভারল্যাপস, যে সেকশনটিতে ও আবৃত্ত থাকে, নোট দ্য সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল দ্যাট ডাজ নট ওভারল্যাপ। সো এখানে ওভারল্যাপ কথাটা আগে বুঝতে হবে। ওভারল্যাপ মানে হচ্ছে আবৃত্ত করে রাখা। এক কথায় বলা হচ্ছে যে তুমি নোটটা লিখবে, সিমিলারিটি লিখবে, মিলটা লিখবে তুমি যেখানে দুটো বৃত্তকে আবৃত করেছে একটার মধ্যে, সেখানে মিল লিখতে হবে, এবং যেখানে ফাঁকা আছে আবৃত করে নাই সেখানে ডিফারেন্স লিখতে হবে। সো ফার্স্ট অ্যাবাউট আ রেল জার্নি, প্রথমেই তুমি লিখবে রেল জার্নি সম্পর্কে। উই ক্যান রাইট রেল ইজ স্পেসিয়াস, এখন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে রেলের বা ট্রেনের জায়গাটা অনেক বড় থাকে, সিটস আর কমফোর্টেবল, যে সিটগুলো থাকে সেগুলো তোমার আরামদায়ক হয়, লেস রিস্কি, খুব কম ঝুঁকিপূর্ণ হয়, ইকো ফ্রেন্ডলি, বন্ধু যে সুলভ আছে পরিবেশটা সেটি হয়, হ্যাভ টয়লেট ফ্যাসিলিটিস এক্সেট্রা, এবং এতে কিন্তু টয়লেট সুবিধাটাও থাকে। সো এখানে খেয়াল করো, এইটা বুঝলেই কিন্তু ভেন ডায়াগ্রাম লিখতে পারবে। এটা হচ্ছে সিমিলারিটিস লিখতে হবে। সো প্রথমেই আমরা লিখছি বাস জার্নি সম্পর্কে, এখানে বাস জার্নির কি কি বিষয় আছে দেখো, এটা কিন্তু শুধু রেল জার্নি বলেছে, সরি প্রথমটা রেল জার্নি, যে ট্রেন ভ্রমণে তুমি কি কি সুযোগ সুবিধা পাবে। নেক্সট, অন দ্য আদার হ্যান্ড, অপর প্রান্তে আ বাস জার্নি ইজ কম্পারেটিভলি ফাস্ট, বাস জার্নিটা কি খুব দ্রুত, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, অ্যাভেলেবল মানে সব সময় তুমি বাস জার্নি করতে পারো, বাট রিস্কি অ্যান্ড কনজেস্টেড, এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ এবং তোমার খুব একটা জনাকীর্ণ অবস্থা থাকে, যেটা আমরা বলতে পারি যে তোমার হচ্ছে একেবারে যে জনাকীর্ণ থাকে, অনেক লোকজন থাকে, একদম ঘিঞ্জি পরিবেশ বলা যায় এক কথায়, যে ঘিঞ্জি একটা পরিবেশ থাকে, কনজেস্টেড মানে হচ্ছে। আর সো নাও write these characteristics in the part of the circle that does not overlap. সো তোমাকে এই বিষয়গুলো লিখতে হবে বা এই চরিত্রগুলো লিখতে হবে বৃত্তের যে অংশটাকে আবৃত করে নাই, এটা আমি তোমাদের ভেন ডায়াগ্রাম চিত্রে বুঝিয়ে দেব। অ্যান্ড ইন দ্য সেকশন দ্যাট ওভারল্যাপস, এবং যে সেকশনটা আবৃত করা আছে মানে ঢাকা আছে উভয় বৃত্ত দিয়ে, লেটস রাইট দ্য সিমিলারিটিজ লাইক বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন, আর যেটাতে তুমি লিখবে সেটা কি হবে, যেটা উভয়ে হচ্ছে ভূমিক একটা তোমার যাতায়াত ব্যবস্থা, নিড মানি টু ট্রাভেল, ভ্রমণের জন্য টাকার প্রয়োজন, অ্যান্ড স্টপ ফর আ হোয়াইল অ্যাট সার্টেন স্টপস, এবং এই দুটোই কিন্তু কি হয় কোনো না কোনো জায়গায় থামে, স্টপস করে। দিস ডায়াগ্রাম উইল হেল্প ইউ টু অর্গানাইজ সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, এই যে ডায়াগ্রামটা তুমি ব্যবহার করবে এটি তোমাকে সুন্দর করে যে মিলগুলো আছে এবং পার্থক্যগুলো আছে সেগুলো সাজাতে সাহায্য করবে। অ্যান্ড গিভ ইউ আ ক্লিয়ার আইডিয়া অফ দ্য থিংস ইউ ক্যান রাইট অ্যাবাউট, এবং তুমি কি বিষয়ে লিখছো এই সম্পর্কে তোমার একটা স্বচ্ছ বা পরিষ্কার ধারণা দেবে। নাও ইউর আইডিয়াস আর রেডি, তোমার ধারণাগুলো এখন প্রস্তুত, অ্যান্ড অর্গানাইজড ইন দ্য ভেন ডায়াগ্রাম টু রাইট দ্য এসে, এবং এই এসেটা লিখতে একটি ভেন ডায়াগ্রাম ব্যবহার করে তুমি এগুলো সাজাও।
and it will look like the following one, এবং এটি কেমন হতে পারে, এইটার মতো হতে পারে। সো এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। আর ভেন ডায়াগ্রাম মানে কি দেখো, ভেন ডায়াগ্রাম মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে দুটো বৃত্ত দিয়ে সার্কেল করা থাকে, এটা হচ্ছে পুরোটা একটা আয়তক্ষেত্র, এই যে পুরোটা এটা হচ্ছে আয়তক্ষেত্র, পুরো একটা আয়তক্ষেত্রের মাঝে দুটো বৃত্তে আবৃত্তর মাধ্যমে কিছু তথ্য লজিক্যালি দেখানোটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেন ডায়াগ্রাম। সেখানে দেখানো হয়েছে কি দেখো, টমেটো দেখানো হয়েছে, অ্যাপল দেখানো হয়েছে। সো অ্যাপলে কি কি নির্দিষ্ট দেখো, এই যে এটাকে বলা হয়েছিল ওভারল্যাপ, খেয়াল করো এটা হচ্ছে ওভারল্যাপ, মানে দুটো বৃত্তই কিন্তু ওভারল্যাপ করেছে, মানে দুটো একসাথে আবৃত্ত আছে। সো আবৃত্ত অংশটা হচ্ছে মিল, যেটা দুটোর মাঝেই আছে কি আছে, ফ্রুট, অ্যাপোলো ফ্রুট এবং টমেটো ফ্রুট, দুটোই কিন্তু ফল। এবার কি রাউন্ড, মানে অ্যাপোলো রাউন্ড এবং টমেটো কিন্তু রাউন্ড, মানে দুটোই গোল। স্মুথ স্কিনড, অ্যাপেলেরও দেখবে গায়ে হাত দিয়ে তুমি খুব সুন্দর মসৃণ ত্বক থাকে, এবং টমেটোর কিন্তু মসৃণ ত্বক থাকে। সো নিশ্চয়ই আবার বুঝতে পারছো যে ভেন ডায়াগ্রাম মানে কি, সেটা হচ্ছে যেটা দুটোর মিল আছে উভয়ে, সেটি হবে এই মাঝের ঘরটা, যে দুটো বৃত্ত ওভারল্যাপ করেছে। ওভারল্যাপ মানে হচ্ছে আবৃত্ত করা। এখন এই পাশে দেখো যেটা আবৃত করা নেই, ডাজ নট ওভারল্যাপ, সেটা হচ্ছে টমেটোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সেটি কি, রেড ফ্লাশ, টমেটো দেখতে কি লাল, মুশি, এটা হচ্ছে খুব হচ্ছে তোমার নরম হয়, সাভরি খুব সুস্বাদু হয় কিন্তু। আবার অ্যাপলের কি দেখো হোয়াইট ফ্লেশ, অ্যাপলের হচ্ছে যে মাংস অংশটা থাকে, ফ্লেশ মানে অ্যাকচুয়ালি মাংস, কিন্তু যে নরম যেটা থাকে সেটি কি তোমার হচ্ছে সাদা। ফার্ম, অ্যাপলটা কিন্তু বা আপেলটা কিন্তু খুব হচ্ছে কি হয়, মানে মসৃণ বলতে পারো। আবার সুইট, মিষ্টি হয়। সো এখানে ঘন বা মজবুত ফর্ম হয়। সো এটি হচ্ছে একটি ভেন ডায়াগ্রাম। এখন এখানে তুমি কি ব্যবহার করবে আমি দেখিয়ে দিই, এরপরে আমরা চলে যাব ভেন ডায়াগ্রামে আমাদের বিষয়টা লিখতে। সো এখানে তোমাকে দেখো বলেছিল যে এই যে ফার্স্টে তুমি লিখবে রেল জার্নি সম্পর্কে। সো এইটা হচ্ছে রেলের যে উই ক্যান রাইট রেল স্পেসাস ইজ এ ফ্রেন্ডলি, টয়লেট ফ্যাসিলিটিস পর্যন্ত হবে কি রেলের নির্দিষ্ট, তার মানে কি তুমি যদি বাম পাশে রেল লেখো এইখানে আসবে সেইগুলো। এইবার দেখো আমাদের কি ছিল, এই যে বাসের এটা দেওয়া ছিল, ফাস্ট, ফ্লেক্সিবল, রিস্কি, কনজেস্টেড, এটা হচ্ছে বাসের, তার মানে কি অ্যাপোলোর জায়গায় বাস লিখলে আসবে। এখন মাঝখানে দেখো ওভারল্যাপে কোনটা আসবে, দুটোই একরকম, সেটি কি এই যে ল্যান্ড ট্রান্সপোর্টেশন, দুটোই কিন্তু ট্রান্সপোর্টেশন। এবার দুটো ভ্রমণের জন্য টাকা লাগে এবং এটা কিন্তু বিভিন্ন স্টপে থামে, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখন আমাদের লেখাটা ট্রেন এবং বাস এই কিভাবে ভেন ডায়াগ্রাম লিখতে হয় এবং ভেন ডায়াগ্রাম কি সেটা আমি দেখে আসি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। তোমাদের আগে প্রথমে সংজ্ঞাটা আমি বুঝিয়ে দিই, যদিও আমি বলেছি চিত্রে দেখিয়ে তোমাদের যে ভেন ডায়াগ্রাম কি। আর ভেন ডায়াগ্রাম ইউজেস ওভারল্যাপিং সার্কেলস, একটা ভেন ডায়াগ্রাম মানেই হচ্ছে যে একটা বৃত্ত, দেখো বৃত্তটাকে ওভারল্যাপ করা মানে আবৃত্ত করা থাকে, or other shapes to illustrate the logical relationship between the two, এবং দুটোর মধ্যে অন্যান্য তোমার শেপও থাকতে পারে, গঠন থাকতে পারে বা আকৃতি থাকতে পারে, দুটোর মধ্যে যৌক্তিক সম্পর্কগুলো তুলে ধরে। or more sets of items, বিভিন্ন সেটের যে আইটেমগুলো থাকে, ধরনগুলো থাকে, সেগুলোকে দেখানোর জন্য। often they say serve to graphically organize things, এগুলো অনেক সময় তোমার গ্রাফিক্যালি যেটা আছে সেটাকেও সুসজ্জিত করে বা সাজিয়ে দেয়, হাইলাইটিং করে how the items are similar and different। নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে কিভাবে আইটেমগুলো এখানে একই রকম হয় এবং ভিন্নতা হয়, সেটা দেখানোর জন্যই কিন্তু ভেন ডায়াগ্রাম ব্যবহার করা হয়। এটি তোমার অ্যাপল এবং টমেটো দিয়েও তোমাদের মূল বইতে দেখিয়ে দিয়েছিল, বাট তোমাদের কাজটি হচ্ছে এই ভেন ডায়াগ্রাম। রেল এবং বাস, দেখো আমি এখানে এই পাশে রেল দিয়েছি এবং হচ্ছে এই পাশে তোমার বাস দিয়েছি। রেলে কি বলা ছিল আমাদের, স্পেসিয়াস বলা ছিল, কমফোর্টেবল সিটস বলা ছিল, লেস রিস্কি বলা ছিল, ইকো ফ্রেন্ডলি, টয়লেট ফ্যাসিলিটিস, এগুলো আমরা ট্রেনে পেয়েছিলাম যে তুমি যখন রেল জার্নি করবে তখন কি কি পাবে, শুধুমাত্র রেলে এগুলো নির্দিষ্টভাবে। ওকে, নেক্সট আমরা বাসটা দেখেছি কি ছিল, কম্পারেটিভলি ফাস্ট, ফ্লেক্সিবল, অ্যাভেলেবল, রিস্কি এবং কনজেস্টেড, এটা কিন্তু আমরা পেয়েছিলাম বাস জার্নির ক্ষেত্রে। বাট বাস এবং রেল উভয়ের মাঝে কি পেয়েছিলাম দেখো, ল্যান্ড ট্রান্সপোর্টেশন, নিড মানি টু ট্রাভেল, স্টপ ফর অ্যাট সার্টেন স্টপস, ক্রাউডি এবং রিস্ক অফ পিক পকেটিং। এটা ছিল আমাদের উভয়, দুটো ক্ষেত্রেই কিন্তু এটা আমাদের ছিল যে টাকা লাগে,
স্টপে থামে, জনাকীর্ণ অবস্থা থাকে এবং অনেক সময় কিন্তু কি হয়, মালামাল কিন্তু হারিয়ে যায়। আর এই যে ভেন ডায়াগ্রাম তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কেননা পরবর্তী পেজেই কিন্তু তোমাদের শুরু হবে এই ভেন ডায়াগ্রামে তুমি কি কি লিখেছো সেটা বর্ণনা করা। যেটা তুমি মিল লিখেছো সেটা লিখতে হবে, অমিল লিখেছো সেটাও লিখতে হবে। সো এটি মোস্ট ইম্পর্টেন্ট এই পেজের জন্য। আমরা ক্লাসটা এখানেই শেষ করব, যেহেতু অনেক বড় এটি। আমি নেক্সট ক্লাসে তোমাদের পেজ নাম্বার 27 থেকে শুরু করব। এখানে দেখো তোমাদের নতুন করে কিন্তু এখানে লিখতে বলা হয়েছে যে তোমাকে ভেন ডায়াগ্রাম ব্যবহার করে কিভাবে সিমিলারিটি লিখেছো, ডিসিমিলারিটি সেটা লিখতে হবে। সো আশা করছি যে ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসটায়। আসসালামু আলাইকুম।